25শে মার্চকে গণহত্যা দিবস পালনের প্রস্তাব জাতীয় সংসদে পাস। ক্ষমতায় থাকলে ভারতের দালালি, না থাকলে বিরোধিতা, এটাই বিএনপির নীতি, মন্তব্য প্রধানমন্ত্রী। বিএনপি নির্বাচনকালীন ষড়যন্ত্র করছে অভিযোগ ইনুর, অধিকার আদায়ের সংগ্রামের তাগিদ ফখরুলের। সারা দেশে গুড়ি গুড়ি বৃষ্টি, নগরবাসীর দুর্ভোগ। সেন্ট মার্টিনে আটকে আছেন 5 শতাধিক পর্যটক। এবং চটকদার বিজ্ঞাপনের আড়ালে ভয়াবহ প্রতারণা, প্রায়ই সর্বশান্ত হচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। স্বাগত নিউজ 24 সংবাদের সঙ্গে আছি আমি শেখ জায়েদ। দেখছিলেন শরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। এছাড়াও সংবাদে থাকছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফলে হিন্দু সম্প্রদায়ের ভোট কতটুকু প্রভাব ফেলবে সেটি নিয়ে একটি প্রতিবেদন। একাত্তরের 25শে মার্চকে গণহত্যা দিবস হিসাবে পালনের প্রস্তাব পাশ হয়েছে জাতীয় সংসদে। এর আগে প্রস্তাবটি উত্থাপন করেন ফেনী 1 আসনের সংসদ সদস্য শিরিন আক্তার। শনিবার বিকেলে সংসদ অধিবেশনের শুরুতে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী কার্যপ্রণালী বিধি 147 বিধি অনুযায়ী প্রস্তাব উত্থাপনের আহ্বান করলে তিনি এই প্রস্তাব দেন। প্রস্তাবের আলোচনায় শিরিন আক্তার বলেন, ইতিহাসে যে কোনো দিনের চেয়ে 25শে মার্চের গণহত্যা একটি বর্বর দিন। এই গণহত্যাকে স্মরণ করে 25 মার্চকে গণহত্যা দিবস ঘোষণা করা এবং আন্তর্জাতিকভাবে এই দিবসের স্বীকৃতি আদায়ের বিষয়েও ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা করেন প্রধানমন্ত্রী। আলোচনার শুরুতে শেখ হাসিনা সংসদের প্রজেক্টরে 1971 সালের 25 মার্চের কিছু ভিডিও ও স্থিরচিত্র দেখান। একই সাথে কেউ কেউ প্রস্তাবের সাথে সংশোধনী প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখেন সংসদ সদস্যরা। অবশেষে সবার সম্মতিতে পাশ হয় প্রস্তাবটি। 1971 সালের 25শে মার্চ কাল রাত্রিতে বর্বর পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক সংগঠিত গণহত্যাকে স্মরণ করে 25শে মার্চকে গণহত্যা দিবস ঘোষণা করা হোক এবং আন্তর্জাতিকভাবে এই দিবসের স্বীকৃতি আদায়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হোক। যেহেতু মুক্তিযুদ্ধে আমাদের 16 ডিসেম্বর বিজয়ের মাস, আমরা 1 ডিসেম্বরকে আমরা মুক্তিযোদ্ধা দিবস হিসেবে পালন করতে পারি কিনা এটা আমি বিবেচনা করার জন্য জাতীয় সংসদে উত্থাপন করছি। জনাব তোফায়েল আহমেদ যে সংশোধনী দিয়েছেন সেটির প্রতি আমার সমর্থন। 25শে মার্চ গণহত্যা স্মরণ দিবস হিসাবে যদি আখ্যায়িত করি তাহলে আমি মনে করব এক্ষেত্রে যে পথ ইতিমধ্যে প্রতিশ্রুতি হয়েছে। ক্ষমতার বাইরে থাকলে ভারত বিরোধী, আর ক্ষমতায় গেলে ভারতের দালালি, এটি বিএনপির নীতি, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, ভারতকে 2001 সালে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিল এই দলটি। ঢাকায় যুব মহিলা লীগের সম্মেলন উদ্বোধনের সময় সরকার প্রধান এসব কথা বলেন। আন্দোলন করতে বিএনপি নেতাকর্মীরা মাঠে নামতে পারছে না, দলটির নেতাদের এমন বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ঘরে বসে আন্দোলন করাই বিএনপি নেতাদের অভ্যাস। শাহ আলী জয়ের প্রতিবেদন। দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগ বর্ণাঢ্য আয়োজনে সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের নিয়ে উদ্বোধন করা হলো এর দ্বিতীয় জাতীয় সম্মেলন। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই সম্মেলন সংগঠনকে উজ্জীবিত করবে বলে মনে করে এর নেতাকর্মীরা। প্রথমে নাজমা আক্তারকে আহ্বায়ক, জাকিয়া হোসেন মনি ও অধ্যাপক অপুলকে যুগ্ম আহ্বায়ক এবং আদিবা আঞ্জুম মিতাকে সদস্য। উদ্বোধনী বক্তৃতায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 2001 পরবর্তী সময়ে বিএনপি জামাত জোট যেভাবে যুব মহিলা লীগের কর্মীদের উপর নির্যাতন করেছে তার তুলনা চলে 71-এর হানাদার বাহিনীর নির্যাতনের সঙ্গে। যেভাবে তারা অত্যাচার করেছে, আমরা আজকে ক্ষমতায় আছি, কই বিএনপির ওরকম নেতা কর্মী বা মহিলাদের ওরকম অত্যাচার তো আমরা করি না। হ্যাঁ, তারা বলছে তারা নাকি ভয় রাস্তায় নামে না। তো এতই যদি ভয় থাকে তো রাজনীতি কেন? অবশ্য তাদের এটা অভ্যাস, কারণ তাদের নেত্রী খালেদা জিয়া তিনি 2015 সালে 92 দিন তার অফিসে বসে থেকে সে তো হুকুম দিল
মানে অত্যাচার করো, মারো, মানুষ খুন করো, আগুন দিয়ে পোড়াও। তার আমি যদি প্রশ্ন করি উনি কি ঘরেই ছিলেন না রাস্তায় ছিলেন, কি জবাব দেবে? বক্তব্যে উঠে আসে পার্শ্ববর্তী দেশ ভারত প্রসঙ্গ। প্রধানমন্ত্রী বলেন, মুখে ভারত বিরোধী বক্তব্য দিলেও ক্ষমতায় থাকলে ভারতের স্বার্থ রক্ষা করতে বিএনপি নেত্রী সবচেয়ে বেশি তৎপর থাকেন। আজকে শুনি খুব ভারত বিরোধী কথা। আমার প্রশ্ন, 2001 সালে নির্বাচনের আগে যখন আমেরিকান কোম্পানি আমাদের গ্যাস বিক্রি করতে চাইলো ভারতের কাছে, ভারত দেশ গ্যাস কিনবে, এই ভারতের কাছে গ্যাস বিক্রির মুচলেখা দিয়েছিল কে? খালেদা জিয়া, সেই তো দিয়েছিল, দিয়েই তো ক্ষমতা এসেছিল। তার আগে উনি গঙ্গা পানির আদায় করার জন্য ফারাক্কা পর্যন্ত লং মার্চও করেছিলেন, আন্দোলনও করেছিলেন, কিন্তু ভারতে যে গঙ্গা পানির কথা ভুলেই গেলেন। তো কে দালালিটা করে কে? প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জামাতের মনে পাকিস্তান প্রীতি, তাই বাংলাদেশের উন্নয়ন তাদের পছন্দ হবে না, এমনটাই স্বাভাবিক। রাজপথে লড়াকু সৈনিক হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করেছে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বিএনপির সহায়ক সরকারের প্রস্তাব নির্বাচন চক্রান্তের প্রস্তাব বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি দাবি করেন, এই প্রস্তাব গণতন্ত্র ও সংবিধান বিরোধী। শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে জাসদের সমাবেশে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন তৌফিক মাহমুদ মুন্না। বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই দুপুর থেকে মিছিল সহকারে সমাবেশের স্থলে হাজির হয় জাসদ নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান। জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সভাপতির বক্তব্যে বলেন, বিএনপির সহায়ক সরকারের প্রস্তাব নির্বাচন চক্রান্ত ও ভণ্ডুলের প্রস্তাব। এক নির্বাচিত সরকার থেকে আরেক নির্বাচিত সরকারের মাঝখানে অনির্বাচিত সরকার গঠন করার যে কোনো প্রস্তাব চক্রান্তের প্রস্তাব, সংবিধান বহির্ভূত প্রস্তাব এবং ষড়যন্ত্রের প্রস্তাব। তিনি আরও দাবি করেন, খালেদা জিয়া জঙ্গিদের পৃষ্ঠপোষক। এই জঙ্গি সন্ত্রাসীরা এত ভয়াবহ হতে পারত না যদি জঙ্গির সঙ্গী বিএনপি এবং খালেদা জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক, প্রধান সঙ্গী না হতো। সমাবেশে জাসদ সাধারণ সম্পাদক শিরিন আক্তার, অভিনেতা নাদের চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য সংগ্রামের কোনো বিকল্প নেই বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির সম্মেলনে তিনি মন্তব্য করেন। আর গণতান্ত্রিক অধিকার যদি আপনি আদায় করতে চান তাহলে সংগ্রামের কোনো বিকল্প নেই। সেই জন্য গোটা মানুষকে, সংগঠন, রাজনৈতিক দল সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, এক হতে হবে। অতীতে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে আমরা এরশাদকে সরিয়েছি, আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন করে আইয়ুব খানকে সরিয়েছি, স্বাধীনতা অর্জন করেছি। লঘু চাপের কারণে সারা দেশে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। রাজধানীতে মেট্রো রেল নির্মাণের জন্য রাস্তা খোঁড়াখুঁড়ির সাথে যুক্ত হয়েছে জলাবদ্ধতা। এতে নগরবাসীর দুর্ভোগ বেড়ে গেছে, বিশেষ করে মিরপুরবাসীর দুর্ভোগ চরমে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবার থেকে রাজধানীতে বৃষ্টি অনেকটা কমে আসবে। বিস্তারিত জানাচ্ছেন তালুকদার বিপ্লব। রাজধানীর ব্যাপক উন্নয়নে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলবে মেট্রো রেলের কাজ। আর সে কাজের অংশ হিসেবে মিরপুর এলাকার রাস্তা কেটে বিভিন্ন সেবা সংস্থার পাইপলাইনের কাজ শেষ করে এই গর্তগুলো ভরাট না হওয়ার কারণে দুর্ভোগ শেষ হচ্ছে না মিরপুরবাসীর। এই দুর্ভোগ আরও ভয়াবহ আকার ধারণ করেছে শুক্রবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে। মিরপুর 10, 11, 12 থেকে আগারগাঁও এলাকায় কাদামাটি আর জলাবদ্ধতায় চলাচলে অনুপযোগী হয়ে গেছে। দ্রুত কাজ করার কথা, তারা কিন্তু দ্রুত কাজ করতে পারে না। জিনিসপত্র নিয়ে যাওয়া কষ্ট, এখন চলাফেরা কষ্ট। সরকার যদি এটা দেখে বা এই ব্যাপারে যদি একটু খেয়াল করে তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়। এসব ভোগান্তি দূর করতে পদক্ষেপ নেওয়া হয়েছে জানালেন মিরপুর 14 নং ওয়ার্ডের কাউন্সিলর। মাঝে মাঝে যোগাযোগ করলে দেখা গেল যে ওনারা মেট্রো রেল কর্তৃপক্ষ বলে যেটা যে আমাদের কাজ এখন শেষ হয়নি। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার থেকে রাজধানীতে বৃষ্টি কমে আসবে। এটা আগামীকালকে থেকে এটা ইমপ্রুভ করবে, অর্থাৎ কমে যাবে মানে একবারে থেমে যাবে না, দেশের দক্ষিণাঞ্চলে এটা থাকবে।
এই আবহাওয়াবিদ জানালেন চলতি মাসে 4 থেকে 5টি কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। এদিকে কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। সেন্ট মার্টিনে আটকা পড়েছেন 5 শতাধিক পর্যটক। আবহাওয়া অফিস জানায়, গভীর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে বৃহস্পতিবার বিকেল থেকে কক্সবাজার সমুদ্র উপকূলে চলাচলকারী নৌযানগুলোকে 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে এখন পর্যন্ত আবহাওয়ার পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। এদিকে সেন্ট মার্টিনে ইউপি চেয়ারম্যান নূর আহমদ জানান, আটকে পড়া পর্যটকরা দ্বীপের বিভিন্ন হোটেল মোটেলে নিরাপদে অবস্থান করছেন। দেশের বিভিন্ন পত্রিকাতে প্রতিদিনই জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি, পাত্রপাত্রী চাই সহ নানান রকম চটকদার বিজ্ঞাপন প্রকাশিত হয়। অনুসন্ধানে দেখা গেছে এসব বিজ্ঞাপনের অনেকগুলোই থাকে ভুয়া, যার মাধ্যমে প্রতারিত হচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এরকম একটি প্রতারক চক্রের উপর অনুসন্ধানী প্রতিবেদন করেছেন মির্জা রুমন। ক্যামেরায় ছিলেন মুরাদ আক্তার। প্রতিদিন পত্রিকাতে থাকে নানান রকমের বিজ্ঞাপন, যার মধ্যে পাত্রপাত্রী চাই বিজ্ঞাপনের সংখ্যা নেহায়েত কম নয়। সোর্স মারফত খবর আসে, রাজধানীর ফকিরাপুলে ম্যারেজ মিডিয়ার নাম করে একটি সিন্ডিকেট বহুদিন ধরেই অনেক লোক ঠকিয়ে আসছে, যারা পত্রিকাতে পাত্র চাই এই শিরোনামে বিজ্ঞাপন দিয়ে থাকে। তাদেরকে শনাক্ত করতে তৎপর হলো নিউজ 24। তাই পাওয়া তথ্য মতে পত্রিকার সেই বিজ্ঞাপনের নম্বরে ফোন করা। অফিশিয়াল ফি কত? 1700 টাকা। জানিয়ে রাখা ভালো, বিজ্ঞাপনের দেয়া তথ্য মতে পাত্রী বেশ বিত্তশালী। রাজধানীর মালিবাগে রয়েছে 7 তলা বাড়ি, রয়েছে আবাসিক হোটেল এবং লবণ তৈরির কারখানাও, যেখানে উল্লেখ করা হয়েছে পাত্রকে প্রয়োজনে স্বাবলম্বীও করা হবে। কথিত ঘটক জসিমের সাথে মুঠোফোনে যোগাযোগের পর এবার পাত্রীসহ দেখা করার পালা। স্থান মালিবাগের একটি রেস্তোরাঁ। মালিবাগের নিজস্ব বাড়ি 7 তলা। হ্যাঁ, কি আছে ঢাকাতে, বাড়ি আছে, গাড়ি আছে। দেখতেই পাচ্ছেন, এত বড় লোক পাত্রী হওয়া সত্ত্বেও তার নজর পাত্রের টাকার দিকে। কিছু কেনাকাটা আমার হাতে ছেড়ে দাও, শুধু তুমি বাজেটটা যতটুকু হয় এতটুকু আমাকে দিয়ে দাও। পাত্র পাত্রীর বিয়ে ঠিক, দেখা হবার পরের দিনই বিয়ে। বিয়ের দিন দুপুরে কথিত ঘটককে আবারও ফোন। 10,000 টাকা চাইলেন না, ওইটা আমি সাইড করে আপনাকে আস্তে করে দিয়ে দিব। পরিকল্পনা মাফিক বিয়ের দিন দেখা, তবে কোনো কাজী অফিসে নয়, শান্তিনগরের একটি রেস্তোরাঁতে। কাজীর কোনো খবর নেই, রয়েছে শুধু কথিত ঘটক, পাত্রী আর পাত্র। কিন্তু বিয়ের দিনেও ঘটক আর পাত্রীর একই কথা, তা হলো টাকার হিসেব। দুজনের টাকার হিসেব দুরকম। এক পর্যায়ে কথিত ঘটক জসিম ধরা পড়ে যাচ্ছে অনুমান করে পালানোর চেষ্টা করলে তাকে ধরে ফেলা হয়। সেই সাথে যোগাযোগ করা হয় পার্শ্ববর্তী রমনা থানায়। বড় ক্যামেরার সামনে তারা তাদের দোষও স্বীকার করেন। আমার অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, যেটার জন্য উনি আমাকে বলছে আর সেটার জন্যই আমি আসা। 3টা বিজ্ঞাপন দিচ্ছি, হয় না, একটা হয় না, এটা ভুল হয়ে গেছে ভাই। সব শেষে তাদের রমনা থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। মির্জা রুমন, নিউজ 24, ঢাকা। সাবেক পররাষ্ট্র সচিব ও ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মিজারুল কায়েস আর নেই। শনিবার ভোর 6টায় ব্রাজিলের রাজধানী ব্রাজিলিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কূটনীতিক। বিস্তারিত জানাচ্ছেন আফরিন আনোয়ার। 2014 সালে ব্রাজিলের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান মিজারুল কায়েস। এর আগে 2009 থেকে 2012 পর্যন্ত পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেন তিনি। এছাড়াও কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন যুক্তরাজ্য, রাশিয়া ও মালদ্বীপে বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনার হিসেবেও। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে মাধ্যমিক শিক্ষা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন মিজারুল। সেখানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন এফ কেনেডি স্কুল অফ গভর্নমেন্ট উচ্চতর শিক্ষা নেন।
And the best way to do this is to create a solidarity. পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে 1 মাস আগে ছুটি শেষে গত 7 ফেব্রুয়ারি ঢাকা থেকে ব্রাজিলে ফেরার পরই মিজারুল কায়েস অসুস্থ হয়ে পড়েন। এরপর গত 11 ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করা হলে কিডনির জটিলতা, শ্বাসকষ্ট ও মাল্টি অর্গান ফেলুয়ার সহ নানা কারণে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয় তাকে। সেখানেই তার মৃত্যু হয়। 1912-র আগে যারা নোবেল পুরস্কার পেয়েছেন তাদের 2 জন বাদে সবাই ইউরোপিয়ান, 2 জন মার্কিনী। এখন সেই পর্যায়ে কিন্তু ভাবাই যেতে পারে যে নোবেল পুরস্কার একটি আঞ্চলিক পুরস্কার। রবীন্দ্রনাথ, এই বাংলার রবীন্দ্রনাথ যেদিন পেলেন সেদিন থেকে নোবেল পুরস্কার হয়ে গেল আন্তর্জাতিক। সুতরাং রবীন্দ্রনাথ কিন্তু নোবেল পুরস্কারকে মহিমান্বিত করেছেন। মেধাবী কূটনীতিক মিজারুলের বিচরণ ছিল শিল্প সাহিত্য অঙ্গনেও। তার মৃত্যুতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং পররাষ্ট্র সচিব শহীদুল হক গভীর শোক প্রকাশ করেছেন এবং প্রয়াতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। এবারে খেলার খবর। গল টেস্টে 259 রানে হারল বাংলাদেশ। 10 উইকেটে হাতে নিয়েও ব্যাটসম্যানদের ব্যর্থতায় 457 রানের লক্ষ্যে 197 রানে অল আউট হয় মুশফিকরা। রঙ্গনা হেরাত দ্বিতীয় ইনিংসে শিকার করেন 6 উইকেট। নাজমুস সাকিবের প্রতিবেদন। গলে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ। 457 রানের বিশাল লক্ষ্যে তো জয়ের আশা ছিল না, ছিল ঝান্ডা হাতে 3টা সেশন পার করার গুরুদায়িত্ব। টাইগারদের অ্যাকাউন্টে 10 উইকেট, অথচ শেষ দিনে টেকা গেল 2 সেশনের কম সময়। বিনা উইকেটে 67 রান নিয়ে দিন শুরু করা। সকালে সেশন পার না হতেই বাংলাদেশের অ্যাকাউন্টে নাই 5 উইকেট। মুশফিক লিটনের উপর গুরুদায়িত্ব পড়ল ব্যর্থতার বোঝা টেনে নেয়ার। 6ষ্ঠ উইকেটে 54 রানের জুটিটা টিকে থাকার কঠিন প্রতিজ্ঞা মনে করিয়ে দিচ্ছিল। কিন্তু রঙ্গনা হেরাতের স্পিন বিচ যে হজম হচ্ছিল না টাইগারদের। একাই 6 উইকেট উপড়ালেন টেস্ট ইতিহাসে সেরা বাহাতি স্পিনার। ভেটরির 362কে টপকে নিজের ঝুলিতে জমা পড়ল 366 উইকেট মাত্র 79 টেস্টে। তার সামনে বাহাতি বোলারদের রাজা 414 উইকেটের মালিক ওয়াসিম আকরাম। সান্দাকানের ডেলিভারিতে মুশির ফেরা 34 রানে। লিটনও টিকতে পারল না বেশিক্ষণ। 35 রানে আত্মসমর্পণ হেরাতের শিকারে। তাসকিন মুস্তাফিজের কাজ করার সুযোগ কই। মিরাজ এগিয়ে নিচ্ছিলেন স্কোরবোর্ড। 28 রান যখন নামের পাশে, লম্বা শট নেয়ার পাগলামিতে বাংলাদেশ 200-র নিচেই অল আউট 197 রানে। আর হেরাত জয়ী নিজের প্রথম 3 টেস্টে, যা লঙ্কানদের হয়ে অনন্য রেকর্ড। 259 রানে পরাজয়ের স্মৃতি নিয়ে পিসারা ওভালে 100তম টেস্ট খেলার অপেক্ষায় এখন বাংলাদেশ। নাজমুস সাকিব, নিউজ 24। এবার হকির খবর। ওয়ার্ল্ড হকি রাউন্ড 2-তে শ্রীলঙ্কাকে 9-0 গোলের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে 5ম স্থান নির্ধারণী ম্যাচে রবিবার ঘানার বিপক্ষে মাঠে নামবে জিমির দল। এদিন প্রথম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন চয়ন, এরপর 11 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মিলন। 24 মিনিটে চয়ন করেন নিজের দ্বিতীয়, দলের পক্ষে তৃতীয় গোল। এরপর নিয়মিত বিরতিতে প্রতিপক্ষের জালে গোল করে বাংলাদেশ। দলের হয়ে 3টি গোল করেন মিলন। রবিবার সকাল 11:30টায় ঘানার বিপক্ষে লড়বে কার্সজের দল। সংবাদে বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। মানব পাচারকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত বলে মন্তব্য করেছেন র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ। শনিবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে নিরাপদ অভিবাসন এবং মানব পাচার প্রতিরোধ বিষয়ক এক সম্মেলনে তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে বিদেশ ফেরত 10 জন ভুক্তভোগীকে আর্থিক অনুদান দেয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার।
নিজেদের ভাগ্য ও পরিবারের অবস্থার পরিবর্তনের জন্য সিরিয়ায় যাওয়ার দুঃস্বপ্নের কথা এভাবেই কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন পটুয়াখালীর শাহিনুর বেগম ও বরগুনার রহিমা আক্তার। চাকরির বদলে তারা পেয়েছিলেন শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন। দিনের পর দিন, মাসের পর মাস সহ্য করি, বাংলাদেশে কথা বলতে পারি না, মারে প্রচন্ড, জায়গায় জায়গায় স্পট ফেলে দিছে। চট্টগ্রামের তেনে ডুবাই গেছি, ডুবাই গিয়ে অনেকক্ষণ গেছি, তারপরে ওই জায়গার তেনে ডাইরেক্ট কাগজ ছিঁড়া, তারপরে লাই করছে সিরিয়া। র‍্যাব ৩-এর তৎপরতায় অবশেষে দেশে ফেরেন তারা। বায়রা এবং র্যাবের যৌথ আয়োজনে নিরাপদ অভিবাসন এবং মানব পাচার প্রতিরোধ বিষয়ক সেমিনারে এসব নির্যাতনের কথা জানান ভুক্তভোগীরা। এ সময় ১০ জন ভুক্তভোগীকে আর্থিক অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ জানান, যাদের মাধ্যমে নিরীহ মানুষেরা বিদেশে গিয়ে নির্যাতনের শিকার হন, দোষীদের সর্বোচ্চ শাস্তির পক্ষে তিনি। আমাদেরকে এই মুহূর্তে অবশ্যই একটা ম্যাসিভ পাবলিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে হবে, যাতে করে আমাদের এই যে ক্লাস 8 পড়া না হলে কিন্তু সে এই গ্রামে বসবাস না করলে, আর এই যে ক্লাস 8 এই কারণে কিন্তু সমস্যাটা হয়েছে। তো ফলে যদি আমরা তাকে সচেতন করতে পারি। এদিকে জনসাধারণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা আশা করি আমাদের মহিলারা যারা বিদেশে যে ভাগ্য অন্বেষণের জন্য, ভাগ্য পরিবর্তনের জন্য যাচ্ছেন, তারা যেন এই ধরনের অত্যাচারিত আর না হয়। আমাদের মন্ত্রণালয় থেকে যদি আমাদের কিছু দায়িত্ব আসে, আমরা অবশ্যই সেগুলো আমরা যথাযথভাবে আমরা দেখব। জনসচেতনতার মাধ্যমে এই মানব পাচার প্রতিরোধ সম্ভব বলেও মনে করেন আসাদুজ্জামান খান কামাল। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। আসন্ন কুমিল্লা সিটি নির্বাচনের ফল নির্ধারণে বড় প্রভাব ফেলতে পারেন হিন্দু সম্প্রদায়ের ভোটাররা। দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় এই ভোট ব্যাংক প্রতিপক্ষের পাল্লা ভারী করতে পারে বলে কিছুটা শঙ্কায় বিএনপি মনোনীত প্রার্থী। একই কারণে আওয়ামী লীগ প্রার্থীও এই ভোটের বেশিরভাগ পাওয়ার ব্যাপারে আশাবাদী। তবে ভোটাররা কি ভাবছেন দেখব রামিম হাসানের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন শেখ জালাল। মন্ত্রপাঠে স্নান করছেন মন্দিরের পুরোহিত। ওম নমঃ হরি, ওম নমঃ হরি। অন্যদিকে তার স্ত্রী ব্যস্ত পুজোর ফুল গোছাতে। উঠোনের পুজো শেষ হতেই শুরু হয় মন্দিরের কর্মযজ্ঞ। হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যা অন্যান্য এলাকার তুলনায় বেশি হয় কুমিল্লা অঞ্চলে এ দৃশ্য এখনো ঢের চোখে পড়বে। হিন্দু বেশি কেন? হিন্দু বেশি, হ্যাঁ, তখন এটা তো হিন্দু এলাকা, সবটাই হিন্দু এলাকা। এখান থেকে শহরে শতকরা 90 জন হিন্দু মুসলমান। আমরা এখানে আজ কোনো দাঙ্গা নাই। পুরো কুমিল্লার মতো সিটি কর্পোরেশন এলাকাতেও ভোটারদের একটি বড় অংশ হিন্দু ধর্মাবলম্বী, আর তাই সব প্রার্থীরাই চাইবেন এই বড় ভোট ব্যাংকটিকে যার যার ঝুলিতে নিতে। কিন্তু যখন নৌকা এবং ধানের শীষের মতো বড় দুটি প্রতীক লড়ছে এই নির্বাচনে, তখন কি ভাবছেন ভোটাররা? কুমিল্লা সিটি কর্পোরেশনের 2 লাখ ভোটারের 55,000ই সংখ্যালঘু সম্প্রদায়ের, আর তাই তাদের ভাবনা প্রভাব রাখবে সিটি নির্বাচনে। আমরা ব্যক্তি দিকে বুদ্ধম, আমরা ধানও বুঝি না, নৌকাও বুঝি না, আমরা যাকে বলতে তাকে বুদ্ধম। আগেরবার এই ভোটারদের প্রায় অর্ধেক ভোট পেয়েছিলেন বিএনপি সমর্থিত প্রার্থী মনিরুল হক সাক্কু, কিন্তু এবার প্রেক্ষাপট ভিন্ন, ভোট হবে দলীয় প্রতীকে। আর তাই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর শক্তির জায়গাটাও এবার এই ভোট ব্যাংককে কেন্দ্র করেই। স্থানীয় নির্বাচন এখানে প্রতীক ব্যবহারটা ঠিক হয় না, হিন্দু তো সবই মনে করে তারা নৌকা না, এটাকে বাস্তবতা। আমি এটা প্রমাণ করছি আমার সিটি কর্পোরেশনে কোনো হিন্দু হোক মুসলমান হোক, আমার অফিস সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকতো। আসলে হিন্দু সম্প্রদায়ের বেশিরভাগ আমরা মানি যে আওয়ামী লীগ নৌকার প্রতীক। এই নির্বাচনটা কিন্তু নৌকার হচ্ছে, ওনারা প্রতীক দেখেই আমার মনে হয় ওনাদের পছন্দের মানুষ নির্বাচিত করবেন। তবে জাতীয় নির্বাচনের ফ্যাক্টর স্থানীয় সরকারে কতখানি প্রভাব রাখবে তা এ মুহূর্তে স্পষ্টভাবে বোঝা মুশকিল, কিন্তু প্রভাব যে থাকবে তা স্পষ্ট নয়। রামিম হাসান, নিউজ 24, কুমিল্লা। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত গ্রন্থাগারিকদের পদবী গ্রন্থাগার শিক্ষক করার দাবিতে প্রতীকী অনশন হয়েছে। শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারেই কর্মসূচি পালন করে বাংলাদেশ গ্রন্থাগারিক ও
তথ্যায়নবিদ সমিতি বেলিট। এ সময় বক্তারা গ্রন্থাগারিকদের পদবি গ্রন্থাগারিক শিক্ষক করার দাবি জানান। তারা বলেন, বই সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণ কাজ ডিজিটাল হওয়ায় অনেকেই এই সেবা গ্রহণ সম্পর্কে জানেন না। আর গ্রন্থাগারিকরা শিক্ষার্থীদের নিয়মিত গ্রন্থাগারিক ক্লাস ছাড়াও সৃজনশীল বইয়ের পাঠদান করে চলেছেন, তাই তাদের পদবি শিক্ষকে রূপান্তর করা যৌক্তিক। 2016 সালের 26 মে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ক্লাস রুটিনে গ্রন্থাগার ক্লাস অন্তর্ভুক্তির পরিপত্র জারি করে। তবে চলতি বছরের 1 জানুয়ারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা 2009 সংশোধন করে শিক্ষা অধিদপ্তর, যেখানে গ্রন্থাগারিক ও সহকারী গ্রন্থাগারিকরা শিক্ষক হিসাবে গণ্য হবে না বলে উল্লেখ করা হয়। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। গত 30 বছরে বস্ত্র খাতে যে উন্নয়ন হয়েছে, আগামী 5 বছরে পাট খাত তার চেয়ে বেশি এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। জাতীয় পাট দিবসে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের আয়োজনে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে পাট খাতের সম্ভাবনা শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি। আরও জানাচ্ছেন মাফিয়া মুক্তা। বাংলার পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে বাংলার পাট বিশ্বমাত এই স্লোগানে চলছে জাতীয় পাট দিবসের 8 দিনব্যাপী কর্মসূচি। এরই অংশ হিসেবে আয়োজিত এই সেমিনারে বক্তারা বললেন সোনালী আঁশের স্বপ্ন আর সম্ভাবনার কথা। আমাদের সাথে পারার কোনো সুযোগ নেই। আগামী 10 থেকে 12 বছর আমাদের এই স্ট্যান্ড হাতে আছে। এই বাংলাদেশে আবহাওয়া থেকে জন্ম হয়, অন্য কোনো আবহাওয়া পানি বেশি ডুবে থাকলেও কাটার আগেও 2 সপ্তাহ 3 সপ্তাহ পর্যন্ত পানি থেকে পাখি পড়ে নষ্ট হয় না। আজকে পাট নিয়ে যে জাগরণ সৃষ্টি হয়েছে, সেই জাগরণটা পাটেরকে আরো অনেক উৎসে নিয়ে যাবে। মূল প্রবন্ধে সিপিডির গবেষণা পরিচালক বলেন, পাটের বিশ্বব্যাপী সম্ভাবনাকে বাস্তবায়নে এখন শুধু প্রয়োজন এ খাতে নিজেদের নেতৃত্ব প্রতিষ্ঠা করা। তারা বলে যে আমরা সুতা কেটে যায়, এই জন্য সুতা বারবার লাগিয়ে দিতে হয়, বারবার লাগিয়ে দিতে হয়। কিন্তু ওখানে বলছে না, আমাদের তো সুতা কাটে না। তার কারণ হচ্ছে আমরা যে ফাইবার ব্যবহার করছি, এই ফাইবারটি তুলনামূলকভাবে যে কোনো কারণেই হোক পাটের প্রতি বাঙালির ভালোবাসার নজির এই পাট দিবসে তাদের অংশগ্রহণেই প্রকাশ পেয়েছে উল্লেখ করে পাট প্রতিমন্ত্রী দেশের বিভাগীয় শহরের পাশাপাশি জেলা পর্যায়ে পাট প্রদর্শন কেন্দ্র স্থাপন করার পরিকল্পনার কথা জানান। পাইকারি বেচা কিনা হবে এবং আস্তে 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 সেই চায়নার মতো বিভিন্ন যে এক্সিবিশন সেন্টার যেগুলো আছে, সেই পর্যায়ে আমাদের ডাইভার্সিফাইড প্রোডাক্টকে আমরা সামনের দিকে এগিয়ে নিতে চাই। খুব শীঘ্রই বাংলাদেশে পাট পণ্যের একটা আন্তর্জাতিক মেলা আমরা করব। আস্তে আস্তে আমরা ওই জায়গায় যেতে চাই যে আমাদের কাঁচা পাট, আমাদের র মেটেরিয়াল দিয়ে সেই পণ্য আমরা তৈরি করে ওই মার্কেটটা আমরা দখল করতে পারি কিনা। সেমিনার থেকে পাট ও পাটজাত পণ্যের গবেষণা ও উন্নয়নের সাথে প্রযুক্তিগত উন্নয়নের বিভিন্ন পরামর্শ উঠে আসে। আমরা এই ধরনের আস্তে আস্তে মাফিয়া মুক্তা, নিউজ 24, ঢাকা। সংবাদে আবার বিরতি নিচ্ছি, ফিরছে একটু পর, সাথে থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। সিরিয়ার রাজধানী দামেস্কে জোড়া বোমা হামলায় 41 জন ইরাকি নাগরিক নিহত হয়েছে, আহত হয়েছেন 120 জন। শনিবার হতাহতের এই দাবি করে ইরাক সরকার। বিবিসি জানায়, দেশটির বাব আল সাগির সমাধিতে আসা তীর্থযাত্রীদের বহনকারী একটি বাসকে লক্ষ্য করে এই জোড়া বোমা হামলা চালানো হয়। আহতদের দামেস্কের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুন্নিদের হত্যায় আক্রমণকারীদের উদ্দেশ্য ছিল জানিয়েছে বিবিসি। হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি, যদিও অপরাধীদের ধরতে অভিযান পরিচালনার কথা জানিয়েছেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী মুখপাত্র আহমেদ জামাল। এই ছিল এখনকার নিউজ 24 সংবাদ। এরপর দেখবেন নিউজ 24 বিনোদন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।